এই মাছ ধরা পড়েছে। মাছ কই? কত বড় কাতলা মাছ। এটা কি মাছ? এটা ইলিশ মাছ না কাতলা মাছ? কি মাছ এটা? হ্যাঁ, এটা পচা মাছ। এটা গন্য মাছ, গন্য গন্য মাছ। জুটি বেঁধে ঘুমিয়েছে কালকে, জুতি বেঁধে ঘুমিয়েছে। টুইং টুইং করছে দেখো, স্প্রিং এর মতন। মাম্মা গুড মর্নিং, গুড মর্নিং, গুড আফটারনুন এভরিওয়ান। কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছে, সুস্থ আছো? আমরাও বেশ ভালো আছি। আজকে সকালবেলা মানে ভোরের দিকে বৃষ্টি হয়েছে। তাও কটা, তখন মনে হয় 5:30 কি 6টা এরকম বাজে। 5:30টাই মনে হয় বাজে, কারণ সেই সকালে না, মানে সকালের দিকে বিশেষ করে ভোরের দিকে এতটা ঘুম গাঢ় হয়ে যায়, তখন আর না মনে হয় না যে একটু ফোনটা হাতড়ে উতরে দেখি, কারণ ফোন একদম পায়ের ধারে রেখে শুই। এবার উঠে আবার ফোন দেখবো ইচ্ছে একদমই করে না। আর বৃষ্টি হওয়া মানে একদম অন্ধকার হয়ে মেঘ টেঘ করে আসে, তো পর্দা দিয়ে যখন বাইরের দিকে তাকাচ্ছিলাম না, বাইরেটা একদম অন্ধকার ছিল। এবার স্বাভাবিক ব্যাপার না, মেঘ করলে তো অন্ধকারই হয়ে থাকবে, তো তার জন্য বোঝা যায় না যে 5:30 বাজে না 6টা বাজে না 5টা বাজে। তো যাই হোক, ভোরের দিকেই হয়েছে আজকে বৃষ্টি। ওয়েদারটা একটু তুলনামূলক ঠিক, এই দুদিন যা বিভৎস গরম দিচ্ছিল, মানে মোটামুটি যদি ঘর থেকে বেরো মনে হবে কি তুমি জাস্ট একটা অগ্নিকুণ্ডে বেরিয়েছো, তোমায় চারপাশ দিয়ে চেপে ধরেছে। মানে এত বিচ্ছিরি রকম গরম, প্রত্যেকটা মানুষ না পুরো অর্ধেক ভাজা ভাজা হয়ে গেছে, মানে তাওয়া ফ্রাই যেরকম হয় না সেরকম, এদিক দিয়ে সেকে ওদিক দিয়ে সেকে পুরো একদম প্লেটে এখন শুধু সার্ভ করলেই হয়ে যায়। মানুষগুলোর এমন বিচ্ছিরি পজিশন। তো যাই হোক, সকাল থেকে উঠে উন্নতি, গলাটা দেখছি কেমন খুসখুস করছে। খুসখুস মানে একটা ঘষে গেলে যেমন হয়। আর আমার এই পুরো সিজনটাতে যতবার শুনুক ঠান্ডা লাগলো ততবার আমারও লেগেছে। আমি এবার বলেই দিয়েছি, তুমি না আমার থেকে 10 হাত দূরে থাকবে, কোনোভাবে যেন আমার ঠান্ডা না লাগে। কিন্তু এটা কারোর থেকে কারোর লাগা না। এখন ওয়েদারটাই এতটা বাজে না, একবার ঠান্ডা একবার গরম, ঘামছি আবার ঠান্ডায় যাচ্ছি, তো এই করে করে লেগে যাচ্ছে। তাহলে উঠে নিচে গিয়ে ফার্স্ট 1 গ্লাস গরম জল করে খেলাম। ওটা খাওয়ার পরে দেন টিফিন করলাম। টিফিন বলতে আজকে সব আলাদা আলাদা টিফিন হয়েছে। আজকে রান্নাবান্না বাড়িতে বন্ধ, মানে আলু সিদ্ধ ভাত খাওয়া হবে এই গরমের জন্য, যার কারণে সকালবেলাও তেমন কিছু টিফিন হয়নি। সবাই মানে বড়রা আর কি, কাকাইকে যেমন সোনামার চিড়ে মেখে দিয়েছে, আমি বাটার টোস্ট করেছিলাম, আমি বাটার টোস্ট খেয়েছি, বাপিকে করে দিয়েছি, সোনুও একটা টেস্ট করেছে আর সুমনকেও করে দিয়েছে। আর বাকি সুমন বাইরে থেকে খাবার এনে খেয়েছে, পরোটা পেটাই পরোটা এনে খেয়েছে। তো সোনু সুমন জাস্ট টেস্টই করেছে, আমি আর বাপি মেনলি বাটার টোস্টটাই খেয়েছি। তো সেই সব খেয়ে দিয়ে দেন ওপরে আসলাম। বাপি দেশি কলা নিয়ে এসছে, মানে গাছের একদম। তো সেই নিয়ে এসে বলছে যে এটা না পাকলে হেভি মিষ্টি হবে, এটা খাও। কিন্তু আমি কলা খাওয়ারও সাহসটা পাচ্ছি না, গলাটা পুরো মনে হচ্ছে ঘষে গেছে। আর আমার এরকমই হয়, প্রথমে এই গলা ঘষা ঘষা কেমন একটা ফিল হয়, তারপর আস্তে আস্তে খুশখুশে কাশি, তারপরে সেখান থেকে বাড়াবাড়ি। ওই জন্য আজকে আমি কোনো রিস্ক নিইনি, আমি টিফিন করেই দেন কাশির ওষুধ খেয়ে নিয়েছি। পতঞ্জলির এই ওষুধটা বেশ আমার ভালো লাগে, গলাটা না একদম ঠান্ডা হয়ে যায়, মানে 15-20 মিনিট না তোমার একটা আলাদাই আরাম লাগে। যখন খুব জোর কাশি হয় তখনও। আর আমি আগে থেকেই রিস্ক না নিয়ে খেয়ে নিয়েছি, বাবা বাড়াবাড়ি হতে দেওয়া যাবে না, কারণ আমার কোনো অসুবিধা হওয়া মানেই সেটা আমার থ্রুতে সোনার অসুবিধা হওয়া। আমাদের বাপির লেগেছে, বাপির গলা ভেঙে গেছে। বাপির কাশি টাশি হয় না ঠাকুরের কৃপায়, কিন্তু গলা এমনই বিভৎস ভেঙেছে সে কথাই বলতে পারছে না, মানে কথা বললে জোরে জোরে কথা বললে আমরা একটু একটু করে শুনতে পাচ্ছি, মানে এতটা গলা ভেঙে গেছে। গাছের আম অলমোস্ট শেষ, 1-2 করে পড়ছে। এই সময়টা এত কষ্ট হয় কি বলবো, মানে পুরো গরমটা জুড়ে যখন ওই পুরো গরমের স্টার্টিং থেকে ওরকম টুপটাপ টুপটাপ আম পড়ে না, ব্যাপারটা আমরা ভীষণ এনজয় করি, যে এই ধূপ করে আবার একটা পড়লো বুঝি। তো এবার মনটা একটু ঠিকঠাক রাখার জন্য এই যে আমাদের আমের পরে আশফল বন্ধু রয়েছে, তো আশফলগুলো এখনও ছোট ছোট, দেখতেই পাচ্ছ, খুব বেশি বড় হয়নি। আর এগুলো না বড় জাতের আশফল, কারণ এই সামনে একটা হয়েছিল, সামনে থেকে একটা পেরে আমরা দেখেছিলাম, মানে এখনও মনে হচ্ছে যে অনেকটা হবে, মানে গায়ের মাংসটা কম হয়ে রয়েছে আর পুষ্ট হয়নি। তো এই দেখতে পাচ্ছ, এই দেখো এই পাশের সাইজটা কতটা বড় হয়েছে, এটা আরও বড় হবে। এই আশফলের ধরনটা একটু বড়, ওই জন্য সময়ও লাগছে। যখন মোটামুটি কাঁঠাল পাকবে সেই সময় মনে হয় এই আশফলগুলোও পুরো পোক্ত হবে। আমটা ফুরিয়ে গেলেও এবার দুঃখটা একটু কম হবে আশফলের জন্য, কারণ আম ফোরালেও ইনি আছেন আমাদের সাথে। গাছের জিনিসের দেখবে একটা আলাদা কদর, সেটা বাজার থেকে তুমি যতই কিনে এনে খাও না কেন, নিজেদের গাছে তুমি ছোট থেকে বড় হতে দেখার পর সেটা পেরে খাওয়ার একটা আলাদা মজা।
আচ্ছা একটা কথা বলো, এটা আমি ভাবিনি কখনো বলবো, কিন্তু স্টিল আমার মনে হলো না এটা নিয়ে একটু কিছু বলা দরকার। কারণ প্রতিটা সময় আমি এগুলো দেখে না ভীষণ রকমের অবাক হই যে কি ধরনের মানুষ, কি ধরনের মেন্টালিটি। কারণ একটা জিনিস বলো, আমরা প্রত্যেকেই কম বেশি ছোটবেলা থেকে দাদু ঠাম্মার আদর পেয়েই তো বড় হয়েছি, খুব স্নেহের আমরা, কারণ নাতি নাতনি মানেই খুব মানে ভালোবাসার একটা জায়গা। তো সেখানে আমার মনে হয় যে বাবা মা একটা সন্তানকে যতটা ভালোবাসে, তাদের ভালোবাসার কোনো তুলনা কারোর সাথেই হয় না। কিন্তু দাদু ঠাম্মা যে ভালোবাসে, তাদের ভালোবাসারও কিন্তু তুলনা কারোর সাথে হয় না। কারণ আমি নিজে ছোটবেলায় আমার ঠাম্মার কাছে শুতাম, মানে প্রায় 10-12 বছর পর্যন্ত আমি আমার ঠাম্মার কাছেই ঘুমিয়েছি রাত্রিবেলা। আর ছোট থেকে আমার যত ছবি রয়েছে আমি ছবিগুলোতে দেখতাম তাই আমাকে তেল মাখিয়ে ওপরে শুইয়ে রেখেছে, তারপরে ঠাম্মার কোলে, ঠাম্মার সাথে সারাক্ষণ। হ্যাঁ, তো এরকম একটা ব্যাপার, যত ছবি দেখেছি আমি সেরকম দেখেছি। জ্ঞান হওয়ার পরে আমি সব থেকে বেশি ঠাম্মার সাথে থাকতাম, ঠাম্মার সাথে লেগে থাকতাম, আঁচলের মধ্যে থাকতাম এরকম। তো হয় কেউ দাদু ভক্ত হয়, কেউ ঠাম্মা ভক্ত হয়, মানে এক একজন এক এক রকম। কিন্তু আমি ভাবি এই ধরনের মন্তব্য যারা করে তারা কি এই ভালোবাসাগুলো কোনোদিন বোঝেনি, না এই ভালোবাসাগুলো কোনোদিন পায়নি। মানে ভাবি যত যে না এগুলো নিয়ে কোনো কিছু বলবো না, তাও আমার না অবাক লাগে এই ধরনের কিছু কিছু মানুষের মন্তব্য দেখে। যে আমার বাবা আমার মেয়ের ক্ষেত্রে মানে ভীষণ রকমের, আমি কালকে বলেছি একটা ছোট্ট উদাহরণ দিই। কালকে রাত্রিবেলা আমি বলছি বাবা, আমি সবসময় বলি, মানে আমার মাথার মধ্যে সারাক্ষণ এই ব্যাপারগুলো চলতে থাকে, আর আমি বলি ওপরে নিয়ে যাচ্ছ তুমি, এসিটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পর সুইংটাকে ওপরে করে দেবে, ওর গায়ে যেন না লাগে, আমি খেয়ে দিয়ে আসছি। ওকে খাইয়ে দিয়েছি, বাবার খাওয়া হয়ে গেছে, দুজনে ওপরে আসছে, আমি এবার খাবো, খেয়ে দে আমি ওপরে আসবো। তো ওই টাইমটুকুর জন্য আমি বাবাকে বলেছি। বাবা মেয়ের ক্ষেত্রে, মানে আমার মেয়ের ক্ষেত্রে কোনো কিছু শুনতে নারাজ, কোনো কিছু শুনতে নারাজ। আমাকে বলছে তোকে বড় করেছি তো আমি, ওকেও আমি ঠিক বড় করে দেবো, তোকে আমায় বলতে হবে না, তোর কিচ্ছু বলতে হবে না আমাকে, আমি কি করব ওর সাথে না করব, কেমনভাবে রাখবো, তোর কিচ্ছু বলতে হবে না, আমার ওপরে ছেড়ে দে। তো এরকম আমার বাবা আমার মেয়ের ক্ষেত্রে কোনো কথা শুনতে রাজি না, কোনো কথা শুনতে রাজি না। তো কিছু মানুষের মন্তব্য যে তোমার বাবা তো সারাক্ষণ মেয়েকে নিয়ে বসে রয়েছে, মেয়ে সব কিছু করছে, তুমি কি করছো? আচ্ছা কোনটা ফ্রাস্ট্রেশনের কারণ, যে আমার বাবা আমার মেয়ের জন্য এগুলো করছে সেইটা? তাহলে বলবো তোমরা কি কোনোদিন দাদু ঠাম্মার ভালোবাসা পাওনি? নাকি এটা যে দেখো আমার বাবা মানে অলরাউন্ডার হয়ে আমার মেয়ের একটা, মানে একটা মেয়েরা যেভাবে একটা বাচ্চাকে কেয়ার করতে পারে, সেইভাবে একটা ছেলে মানে আমার বাবা সেইভাবে কেয়ার করছে, সব কিছুভাবে একদম আগলে রাখছে। আমারও অনেকটা হেল্প হয়ে যায় যে কোথাও গেলে আমার বাবার কোলেও থাকে, বাবা কি সুন্দর নিয়ে নিয়ে ঘোরে, বাবা ওর সাথে গল্প করতে করতে ঘুরতে পছন্দ করে। বাবা বলে আমি একা একা কী ঘুরবো, তো আমি ও থাকলে আমার সঙ্গী না একটা। তো এইভাবে যে ঘুরছে, সেটা কোনটাতে সমস্যা? আমার বাবার সাথে আমার মেয়ের এত সুন্দর বন্ডিং, সেটাতে সমস্যা, নাকি আমাকে কোলে নিয়ে কষ্ট করতে হচ্ছে না, গরমে ঘাম ফেলতে হচ্ছে না, সেটা তোমাদের ফেলতে হচ্ছে, সেইটা সমস্যা? মানে আমি এইটাই বুঝি না, মানুষের এক একটা মানুষের জীবন ধারণ এক এক রকম, এক একটা মানুষ এক এক রকমভাবে বাঁচে, এক একটা মানুষের পরিবারের সদস্য সংখ্যা আলাদা। কেউ স্বামী স্ত্রী বাচ্চা, তাকে অবভিয়াসলি সব কিছু নিজেকে করতে হয়। কারোর জয়েন্ট ফ্যামিলি, তাকে কিছু করতে হয় না, কারণ সববার হাতে হাতে সববার কোলে কোলে বাচ্চা মানুষ হয়ে যায়। তো কোনটা সমস্যার কারণ বুঝতে পারছি না। রইল পড়ে আমার বাবার স্কুলে যাওয়া, 3জন মিলে মেয়েটাকে স্কুল থেকে আনতে যাও। এখন তো খেয়াল ছাড়োই যে স্কুল ছুটি, এখনো 15 দিন ছুটি রয়েছে, গরমের ছুটির মধ্যে রয়েছে। তো স্কুলে কেন 3জন মিলে আনতে যাও? স্কুলে কেন 3জন মিলে আনতে যায় না? একটা ছোট বাচ্চাকে 3জন মিলে আনতে যেতে লাগে না। এটা কি জানো তো, জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকি, আমরা ব্যাপারটা বুঝি। যখন ধরো আমি সুমন ওকে দিতে যাই, তো আমি তো একা একা হেঁটে হেঁটে নিয়ে যেতে পারবো না, সুমনের সাথে যাই ওকে মাঝখানে বসিয়ে নিয়ে। যদিও এর আমার মনে হয় না যে এর উত্তর দেওয়াটা বাধ্যতামূলক কিছু, কিন্তু আমি জাস্ট ক্লিয়ার করার জন্য বলছি যে আমরা যাই ওকে নিয়ে। ছুটির সময়ও স্লিপ চড়ে, সেটাও আমি তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করি। ছুটির সময়ও স্লিপ চড়ে, আর বাবা ওর প্রতি এতটাই বেশি, মানে কি বলবো, ওর এত থেকে এতটুকু কিছু যদি একটা মানে সমস্যা হয় না, সমস্যা হওয়া অনেক দূরের কথা, তার আগে থেকেই সে প্যানিক করতে থাকে যে না তোর হাতে ছাড়বো না, কারোর হাতে ছাড়বো না, মানে ও আমার কাছে থাকলে সেফ থাকবে, এই রকম একটা ব্যাপার। সারাটাক্ষণ তার মাথার মধ্যে এই জিনিসগুলো চলে। যেমন আমিও সাঁতার জানি, আমার বাবাও সাঁতার জানে। তো কোথাও যদি জলে কোনো জায়গায় নামতে হয়,
আমার বাবা সবসময় বলে কি তুই ওর কাছে না, তুই আমার কাছে দে মেয়েটাকে, মানে ওটা তার মনের শান্তি, এটা ভালোবাসা, এটা অন্য কিচ্ছু না, এটা ভালোবাসা। তার মানে কি আমি কম ভালোবাসি? তার মানে কি আমি নিয়ে নামলে অসুবিধা? সে মনে করছে যে আমি নিয়ে নামলে কোনো অসুবিধা? কোনো অসুবিধা না। সে এটা ভাবে যে আমার মনের শান্তি তো আমার কাছে রয়েছে। তো আমি যখন দেখতে পাচ্ছি যে সেই ব্যক্তিটা মনে করছে যে তার মনে শান্তি আসছে, সে একটা আলাদা আনন্দে রয়েছে, তাহলে আমি কেন বলবো যে না আমার মেয়ে তুমি আমার কাছে দাও? এগুলো ভীষণ বোকা বোকা কথাবার্তা। আমার মনে হয় যাদের মাথাতে কিচ্ছু নেই তারা এই ধরনের মন্তব্য করে। তো বাবা ছুটির সময় যায় একটাই কারণ, স্লিপে চড়ে, অন্য বাচ্চারাও থাকে, সবাই ছোট ছোট, কি হয় ওপরে গিয়ে না একজন আরেকজনকে ধাক্কা মারে। তো আমি নিচ থেকে দাঁড়িয়ে ওকে ধরি, আর বাবা ওপর থেকে ওই যত দূর পর্যন্ত, আমি একদম স্লিপের ওপরে চলে গেলে না তখন আমি হাতে দিয়ে তো ধরতে পারবো না ওকে। তো বাবা যতটা ওপর পর্যন্ত সম্ভব ওকে ধরে রাখে। যদি কেউ ধাক্কাও দেয়, প্রত্যেকে বাচ্চা, দেখো কারোরটাই কিছু বলার নেই, একটা কিছু সাবধানতা নিজের কাছে, একটা কিছু হয়ে যাওয়ার পর আমি আফসোস করলাম, সেটা আফসোস করে কোনো জায়গা থাকে না, কিন্তু তার আগে আমাকে বুঝতে হবে যে কি করলে সেই সাবধানতাটা মেনটেন হয়। তো বাবাকে আমি হাজারও একবার বলেছি যে বাবা কোনো অসুবিধা নেই, আমি থাকবো, আমি ওকে তুলবো এবং ও নামবে, আমি দেখে রাখবো। বাবা বলছে যতক্ষণ আমি পারছি যেতে আমি যাই না, ও যখন ছোট রয়েছে এখন আমি যেতে পারছি, এখন যাই, এই বয়সটা চলে যাবে, এরপর হয়তো ও স্লিপে চড়লে ওর ওখানে কেউ দাঁড়াতেও হবে না, ও নর্মালি স্লিপ চড়তে পারবে। তো আর কিছু মানে আর 1 বছর পর থেকে তো আরও টাইম বেড়ে যাবে, যখন বেশি টাইম থাকবে তখন একটা টিফিন ব্রেক হবে, টিফিন ব্রেকে হয়তো ওরা নিজেরাই আসবে মাঠে এসে, ওরাই নিজেরা স্লিপ চড়বে, সব কিছু করবে, তখন এই সময়টা থাকবে না। ছোটো থেকে একটা জিনিস আমি শুনে আসি যে সবার মুখেই বেশি কোলে নেবে না, কোলে নিলে কোল ঘেঁষা হয়ে যাবে। কোলে নেওয়ার ওই বয়সটাই ছিল, কিন্তু এখন কিন্তু ওরা আমাদের কোলে কোলে যাবে না, এখন কোথাও যেতে গেলেই বলবে মাম্মা হাঁটবো। তো কোলে নেওয়ার একটা বয়স থাকে, সেই বয়সে যদি আমি এইভাবে ভেবে যে কোল ঘেঁষা হয়ে যাবে তাই কোলে নেবো না, সেই সময়টা চলে যাবে। এই সময়টা বারবার বারবার আসবে না। আমরা 10টা 12টা 14টা করে বাচ্চা নিই না, তো 10 বার 12 বার 14 বার সেই জিনিসটা আসবে না, একবারই আসবে। এই বয়সটাই হচ্ছে নাতি নাতনিদের নিয়ে আনন্দ করার বয়স। তো আমার মনে হয়নি সেখানে কিছু বাধা দেওয়ার মতন। আর রইল পড়ে অনেক আগে একদম স্টার্টিংয়ে যখন সোনাই স্কুলে ভর্তি হয়েছে, তখন একদিন হয়তো ছুটির দিনে বাপি কোনো সময় গাড়িতে যেহেতু যাওয়া হচ্ছে, তো সুমন গাড়ি চালিয়ে যাচ্ছে, তখন বাপি হয়তো গেল, গিয়ে স্কুলটা দেখেছে। বাপি হয়তো হাতে গুনে এই পুরো ওর ভর্তি হওয়া থেকে এখনের মধ্যে 2 দিন গেছে, 2 দিন কি স্কুলটা দেখেছে যে কোথায় ও ভর্তি হয়েছে না হয়েছে, কারণ বাপি ওদিকটায় ওই সাইডটা আমাদের খুব একটা যাওয়া হয় না। শোনো হয়তো 2-4 দিন গেছে, গিয়ে সোনাইকে আনন্দ করে একটু স্কুল থেকে কোলে করে নিয়ে এসছে, গাড়িতে মজা করতে করতে এসছে। তো এটা জাস্ট মজা, আর সেটা সুযোগ হয়েছে বাইকে না গিয়ে, যেহেতু 4 চাকায় যাওয়া হয়েছে সেই জন্য সেই সুযোগটা ছিল তাই গেছে। না হলে এমন না কেউ যে 10-12টা করে বাইক যাচ্ছে, ও যাচ্ছে স্কুলে বলে। তো কোনটার মধ্যে ভালোবাসা আছে সেটা বোঝার জন্য একটা ছোট্ট মনের প্রয়োজন, যে মন দিয়ে দেখলে সেই জিনিসটা বোঝা যায় যে এটার মধ্যে ভালোবাসা আছে, আগলে রেখেছে ওকে সবাই, ভালোবেসে রেখেছে। তো এগুলো কাকা হিসেবে ওর একটা ফিলিংস, দাদু হিসেবে বাপির হয়তো একটা ফিলিংস, তো এরকমই সকলের ফিলিংস জড়িয়ে থাকে বলেই সেইগুলো করে। তো সেটা নিয়ে এই মন্তব্য করা যে বাবার কাছে ভিড়িয়ে দিয়ে নিজে আনন্দে রয়েছে, এটা খুব বোকা বোকা কথাবার্তা। আর আমার মনে হয় খুব মানে কি বলবো, বিকৃত মস্তিষ্কের মানুষরাই এই ধরনের কমেন্ট করে, বাকিরা তো বোঝেই, বাকিরা তো তার উত্তরও দেয়। কিন্তু অনেকে আমাকে এটাও বলে দিদি তুমি এদের উত্তর কেন দাও না, এদের উত্তর তোমরা দিয়ে কিছু পাল্টাতে পেরেছো? কিছু কিছু মানুষদের কোনো পরিবর্তন সারা জীবনেও হয় না। তো যাদের উদ্দেশ্য থাকে অন্যকে খোঁচা দিয়ে দিয়ে কথা বলবো, প্রত্যেকের ব্লগে ঘুরে ঘুরে দেখবো, কোথাও কিছু না থাকলে অন্তত এই একটা টপিক থাকবে, যে টপিকটা নিয়ে একটা মন্তব্য করে দিয়ে আমি আবার নেক্সট আরেকজনকে খুঁজবো যে তাকে কি খারাপ মন্তব্য করা যায়। যারা ওই যে ছোটোবেলা থেকে না, আমার ঠাম্মা আমাকে একটা খুব বলতো, যারা জেগে ঘুমায় তাদেরকে কোনোদিন জাগাতে পারবি না। তো এরা বোঝে সব কিছু যে আমরা কী করছি না করছি, তারপরেও এরা করে। তো এদেরকে তোমরা কি করে পাল্টাবে? তোমরা এত কিছু বলো তারপরেও পাল্টাতে পারো? তাই আমার মনে হয় এদের পিছনে অত গুরুত্ব না দিয়ে, যারা প্রকৃত আমাদেরকে ভালোবাসে, ভালোবেসে দেখে এবং ভালো ভালো কমেন্ট করে, তাদের পিছনে সেই সময়টা দেওয়া, তাদেরকে গুরুত্ব দেওয়াটা অনেকটা বেশি গুরুত্বপূর্ণ নাকি এদের। কিন্তু এই বিষয়টা মানে প্রতিদিনই একটা দুটো কমেন্ট পেতে পেতে আমার মনে হলো একটু তাদের কাছে জিজ্ঞেস করি, তারা কি ছোটোবেলায় কোনো দিন ঠাম্মা দাদুর আদর পায়নি না আদর খায়নি? মানে কোথা দিয়ে হুট করে কোথা দিয়ে, মানে আমরা তো সকলেই এইভাবেই বড় হয়েছি ঠাম্মা দাদুর স্নেহে, তাদের কোলের মধ্যে। তারা কি অন্য কোথা থেকে চলে এসছে যে তারা কোনোদিন এগুলো বোঝেই না, দেখেইনি চোখে, তাই আজকে হঠাৎ করে দেখে তাদের অবাক লাগছে? মনে হচ্ছে আবার বৃষ্টি হতে পারে। সকালের দিকে হয়েছে নামমাত্র, খুব বেশি জোরে তো হয়নি। তো এখন একটু আগে যখন তোমাদের সাথে কথা বলছিলাম তখনও অতটা মনে হচ্ছিল না, কিন্তু আবার অন্ধকার করে আসছে। কাকি আসছে না, দিনের ছুটিটা রয়েছে, আজ হচ্ছে 3 নম্বর দিন। বাকি কাল আসতে পারে, কিন্তু এখনো ফোন কিছু করেনি। তো তো দেখা যাক বিকালবেলায় ফোন করে কিনা। যদি কালকে আসে তো বিকালবেলায় ফোন করবে।
চলো আগের কাজগুলো তো আগে কমপ্লিট করেই নিয়েছি। জাস্ট সোনাইও ঘুম থেকে উঠে গেল, বিছানাটা তোলা বাকি ছিল, এটাও হয়ে গেল। ঘরটা ঝাড় দিয়ে নেবো, ব্যাস। জানলা খুলবো না, এখন যা বীভৎস গরম লাগছে না, মেঘ করে থাকলে দেখবে আরো যেন গুমটে গরম লাগে একটা। তো এখন আর জানলা খুলবো না, জানলা থাক এরকমই দেওয়া। ঘরটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে রয়েছে, এরপরে পাখা চালালেই হয়ে যাবে। আগের দিন এটাতে চাউমিন করে খুব ভালো হয়েছে, এটা আমার একবারে ধোয়া হয়ে গেছে, মানে কেচে নিয়েছি। এবার শুধু বড় কার্পেটটাকে আমাকে একদিন কাচতে হবে। এই দুটোকে একসাথে আমি ভেজাই না, প্রচন্ড ভয় লাগে আমার দুটোকে একসাথে ভেজাতে, কারণ ওজন এত হয়ে যায় না জলে পড়ার পর, তারপরে আমি সামলাতে পারি না। তো আগের দিন ওটা দিয়েছি, এবার একদিন আজকালের মধ্যে বড় কার্পেটটাও দিয়ে দেবো। এদিকে একটু রোদ রোদ থাকবে, আজকে দিয়ে লাভ নেই কারণ বৃষ্টি নেমে যেতে পারে। এমনিতেই রোদ থাকলে 2-3 দিন ধরে শোকায়, আর তার মধ্যে যদি এইরকম ওয়েদারে আমি ভেজাই তাহলে আর দেখতে হবে না। অল সেট হয়ে গেছে, সব গোছান গাছান। এবার যাবো স্নান করতে। আজকে আমাদের পেট ঠান্ডা করা মেনু হয়েছে, মানে পেট ঠান্ডা করা না, তার মধ্যেও একটু এদিক সেদিক আছে ব্যাপার স্যাপার, তবে আজকে একদম হালকা। আগে থেকেই প্ল্যান হয়েছে যে আজকে রান্নাবান্না তেমন কিছু হবে না, ওই টুকটুক টুকটুক করে 8টা মানুষের রান্না একটু একটু তো লাগেই। তো হচ্ছে ধানকুনি পাতার বড়া, এই যে, আর আলু ভাজা হয়েছে, হ্যাঁ সোনাই জন্য পটল ভাজা হয়েছে, এর মধ্যে রয়েছে আলু সিদ্ধ মাখা হবে, পেঁয়াজ ভাজা দিয়ে, পেঁয়াজ ভাজা, ডিম সিদ্ধ দিয়ে, আর এটা হবে সুমনের জন্য, আর সবার জন্য নরমাল আলু সিদ্ধ। এই পেঁয়াজ ভাজা দিয়ে মাখা, পেঁয়াজ ভাজা দিয়ে আলু সিদ্ধ মাখা, আর ডাল খাবে না খাবে এমনি শুকনো লঙ্কা। আর মেন খাবার হচ্ছে আজকে ডাল, হেভি লাগে খেতে। চলো আগে, তুমি নাকি আমার জন্য চিকেন করছো, মা একটু বলো, খাওয়ার সময় দেখবা কি আছে, কি যে হিংসা, কি যে হিংসা, কি যে হিংসা। ওরে মা একটা খোপে রেখে আসো তো, খোপে রেখে আসো, এত বেলায় স্নান। তুমি পারো তো? ও পারে, আমি পারি না মা, বুঝেছো? চলো আগে সোনাইকে খাইয়ে দিই, তারপর আম পাড়তে যাচ্ছ পাশের গাছের? না যাবো না, ভীষণ গরম, বাইরে পোকাও, মানে পিছন দিকে পোকাও, গাছের পোকাগুলো গাছ নাড়া দিলেই পড়ে। চলো সোনাইকে আজকে একটা থানকুনি পাতার বড়াও দেবো, একটু একটু করে সব কিছু খেয়ে মুখে স্বাদ লাগানো ভালো। যদিও প্রথমে মুখে দিয়েই বিকৃত করবে, কিন্তু বলবে এটা অন্য পকোড়া একটা। সোনাইয়ের থালি, নিরামিষ থালি, সুন্দর লাগছে না দেখতে? কিন্তু ঘোড়ার ডিম খাবে, ঘোড়ার ডিম খাবে। আবার থানকুনি পাতার বড়া নিয়ে দিয়ে আজকে দেখি, আজকে পকোড়া বলে চালাবো, বুঝলে সোনা মা? কোন থালাটা? সোনালি থালাটা? সোনালি থালাটা তো জন্মদিনের জন্য রেখেছি, এটা তো কিনলাম না সেদিনকে গিয়ে, যে এটাই খাবো। মামা এই আসছে, টিডিং টিডিং আসছে, খুশি তুমি? এ দেখো এখানে পকোড়া দিয়েছি, চলো আমরা খাই, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কতটা খুশি একটু দেখি আমরা, কতটা খুশি একটু দেখাও। গাছের আম শেষ হয়েছে, আর এক গাছের আম দেখো। আজকে এখানে আম তো পাড়া হয়েছে, তার সাথে এখনো গাছে মোটামুটি 1 বালতি মতন আরো আম হবে। এই আমটা আর ওই আমটা, মানে আমাদের ভালো গাছের আম আর এই গাছের আমের মধ্যে ডিফারেন্স কি জানো? ওটাতে একটাও আঁশ পাবে না, আর এইটাতে আঁশ আছে, কিন্তু এত সুন্দর খেতে এই আমটা। আজকে এক্ষুনি পেড়ে নিয়ে আসার পর, খাওয়ার পরে জাস্ট একটা খেলাম, যেটা একটু রং ধরেছে, মানে একটু আঁশ আছে হয়তো, কিন্তু ভীষণ সুন্দর। মানে কাঁচা মিঠে আমের যখন কাঁচার সময় খাওয়া হয় কিরকম হয়, একটা জিভে মানে একটা দানা দানা রোয়া রোয়া মতন বাঁধে, এই আমটাও পাকা অবস্থায় সেরকম দানা দানা রোয়া রোয়া মতন বাঁধে, হেভি লাগছিল খেতে। অনেকটা হয়েছে, আর পিঁপড়ের বাসা ছিল তো, মানে এর ভেতরেও পিঁপড়ে রয়েছে। এই 1 বালতি ফুল আর এই 1 ঝুড়ি, এখন অনেকটা রয়েছে গাছে। কি এসে তো গেছিলাম একটু চাউমিন আনতে, এই যে নিয়ে চলেও এসেছি, এখানে রয়েছে বাকিগুলো। চলো, খুব মজাই আছে, পিসি নামনা এসছে না, চলো 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 চলো। কি করেছে স্লাইম? তোমাকে তোমার পাত্রে দিচ্ছি আমি। সবাইকে মোটামুটি দেওয়া হয়ে গেছে, এবার বেড়ে নিয়েছি। চলো লাইটটা করে দিই অফ।